আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। রেড জোন সিলেটে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন নিয়ে সমন্বয়হীনতা, উদ্বিগ্ন সাধারণ মানুষ। দেশে একদিনে করোনা সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড, 24 ঘন্টায় 4008 জনের শরীরে করোনা শনাক্ত। সিলেটে আরও 68 জনের শরীরে করোনা শনাক্ত, একই পরিবারের আক্রান্ত 11 জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমবারের মতো প্লাজমা প্রয়োগ, প্লাজমা দিলেন সাংবাদিক খলিলুর রহমান। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিলেট সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত, 5 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার সংক্রমণ বিবেচনায় সারা দেশে যেসব জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে সিলেটও রয়েছে। রেড জোন সিলেটে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত কয়েকদিন থেকে দফায় দফায় সমন্বয় সভা করছে প্রশাসন। সভায় রেড জোন হিসেবে চিহ্নিত সিলেট সিটি কর্পোরেশনের 24টি ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা থেকে সরে এসেছেন সংশ্লিষ্টরা। তবে এ নিয়ে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন অফিস থেকে পাওয়া গেছে ভিন্ন ব্যাখ্যা। অর্থ বছরের শেষ হিসেবে ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস। লকডাউন নিয়ে প্রশাসনের এমন ইঁদুর বিড়াল খেলায় ক্ষুব্ধ নগরবাসী। এরকম সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতা করোনা সংক্রমণ রোধ নয়, বরং বিস্তার ঘটাতে সহায়ক হবে বলে মন্তব্য করছেন অনেকেই। সময়ের সাথে পাল্লা দিয়ে সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত বিবেচনায় দেশের বিভিন্ন জেলার সাথে সিলেটকেও রাখা হয়েছে রেড জোনে। সূত্র বলছে, করোনা সংক্রমণ রোধ ও রেড জোনে করণীয় নিয়ে গত কয়েকদিন থেকে দফায় দফায় প্রশাসনের মাল্টি সেক্টরাল সভা অনুষ্ঠিত হয়ে আসছে। গত মঙ্গলবার মাল্টি সেক্টরাল সভায় সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের মধ্যে 24টিকে রেড জোন বিবেচনায় নিয়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে উপজেলা পর্যায়ে অধিক সংক্রমণ এলাকাগুলোও লকডাউনের আওতায় রাখার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার থেকে নগরীতে লকডাউন কার্যকর করার প্রস্তাব দেওয়া হলে সিটি কর্পোরেশন 2 দিন সময় নিয়ে শনিবার থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে সিভিল সার্জনের কাছে সুপারিশ করে। কিন্তু মঙ্গলবার নেয়া লকডাউনের সিদ্ধান্ত পাল্টে যায় পরদিন বুধবার। লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। জানানো হয়, রেড জোন সিলেটে এখনই লকডাউন নয়। লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসা নিয়ে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও সিটি কর্পোরেশন থেকে পাওয়া গেছে ভিন্ন বক্তব্য। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বৃহস্পতিবার থেকে সিলেট নগরীর 27টি ওয়ার্ডের মধ্যে 24টিতে লকডাউনের কথা বলা হয়েছিল। কিন্তু নগরবাসীর সুবিধার্থে সময় আরও 2 দিন বৃদ্ধি করে শনিবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নিতে সিভিল সার্জনের কাছে সুপারিশ করা হয়। সিভিল সার্জন অফিস থেকে সিদ্ধান্ত জানানো হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো হবে। লকডাউন বাস্তবায়নেও সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তবে লকডাউনের ব্যাপারে কিছুই জানেন না জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। তিনি বলছেন, লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়নি, এখনো জুনিং নিয়ে কাজ চলছে। জুনিং এর কাজ শেষ হলে তা সিভিল সার্জনের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। টেকনিক্যাল টিম তা দেখে অনুমোদন দেবে। এরপর রেড জোনে করণীয় নির্ধারণ করা হবে। রেড জোনে লকডাউন দিতেই হবে এমন কোনো কথা কোথাও উল্লেখ নেই, তবে জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ হতে পারে। জেলা প্রশাসক লকডাউনের ব্যাপারে কিছু না জানলেও সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল বলছেন ভিন্ন কথা। তিনি জানান, এখন অর্থ বছরের শেষ সময়, এখন ব্যাংকিং কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং লেনদেনের কথা চিন্তা করে এই মুহূর্তে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেছেন 1305 জন। একই সময়ে নতুন করে আরও 4008 জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 18,922টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 17,527টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 5,51,244টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 4,008 জনের। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 98,489 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 43 জন। এ নিয়ে মোট মৃত্যু হলো 1,305 জনের।
গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1925 জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 38,189 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1925 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 38,189 জন। এখানে উল্লেখ্য, এই সুস্থতা হাসপাতাল এবং বাসায় একটি সুস্থতা, এবং এখানে আমাদের যেহেতু একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে, যার সূত্র IEDCR, এবং শনাক্ত বিবেচনার সুস্থতার হার 38.77%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1305 জন, এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। সিলেট জেলায় একই পরিবারে 11 জন সহ নতুন করে আরও 68 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে উসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় 43 জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে 42 জন সিলেটের আর একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সিলেট জেলার 42 জনের মধ্যে শহরতলির শাহপুরান এলাকার একই পরিবারের 11 জন রয়েছেন। এছাড়া সিলেট মহানগরী ও সদর উপজেলার 28 জন এবং বিশ্বনাথ উপজেলার 14 জন রয়েছেন। এদিকে বুধবার ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে সিলেট জেলার আরও 26 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সব মিলিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,564 জনে। সিলেটের করোনা হাসপাতাল হিসেবে পরিচিতি পাওয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। নগরীর খরাদিপাড়ার আক্রান্ত এক বয়স্ক নারীর শরীরে বুধবার দুপুরে প্লাজমা প্রয়োগ করেন চিকিৎসকরা। আর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার চিকিৎসায় প্লাজমা দেওয়ার ইতিহাসে নাম লিখিয়েছেন সিলেট view24.com-এর ঢাকা অফিসের ইনচার্জ ও দৈনিক ইনকিলাবের ক্রাইম রিপোর্টার খলিলুর রহমান স্টালিন। তার রক্তের গ্রুপ বি পজিটিভ। ঢাকায় কর্মরত অবস্থায় খলিলুর রহমান করোনায় আক্রান্ত হন। ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে গত 22 মে তিনি করোনামুক্ত হন। বুধবার নগরীর আখালিয়াস্ত মাউন্ট এডোরা হাসপাতালে খলিলের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে সে প্লাজমা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা ওই রোগীর শরীরে দেওয়া হয়েছে। প্লাজমা প্রদান প্রসঙ্গে সাংবাদিক খলিলুর রহমান বলেন, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। এখন আমার প্লাজমা দিয়ে যদি অন্য আরেকজন সুস্থ হয় সেটা আমার জন্য আনন্দের হবে, আর মানুষ হিসেবে মানুষের পাশে তো দাঁড়াতেই হবে। মাউন্ট এডোরা হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, কেউ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সুস্থ হলে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই অ্যান্টিবডি রক্তের প্লাজমাতে বিদ্যমান থাকে। আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তার প্লাজমা অন্য কোনো নতুন আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করানো যায়। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি পরিপূর্ণ ভালো হওয়ার 14 দিন পর তার শরীর হতে প্লাজমা সংগ্রহ করা যায়। একজন করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তি সপ্তাহে 2 বার প্লাজমা দিতে পারবেন। এতে প্লাজমা দাতার কোনো শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই এবং স্বাভাবিক খাবার গ্রহণের মাধ্যমেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এ ঘাটতি পূরণ হয়ে যায়। প্লাজমা দেওয়ার জন্য আমি করি। যখন প্লাজমা দেওয়াটা শুরু হইলো তখন আমি বললাম আমি প্লাজমা দেবো। তখন আমি ঢাকা থেকে অনেকে আমাকে ফোন দিয়েছে প্লাজমা নেওয়ার জন্য। যখন শুনতে পারলাম সিলেট মেশিন আসছে তখন আমাকে নোবেল ভাই ফোন দিয়েছেন। তারপরে আমি ঢাকা থেকে এসে আজকে প্লাজমা দিয়েছি। আমার খুব ভালো লাগছে। প্লাজমাটা আসলে রক্তের মতনই, রক্ত কম লাগে ওইটা আমি প্লাজমা দেওয়ার পরে আমার স্বাভাবিক লাগতেছে। আপনারা সবাই প্লাজমা দিবেন। প্লাজমা দিলে কোনো ক্ষতি হবে না এবং একজন রোগীর ভালো হবে, উপকারে আসবে। আর ওইখানে সৌরভদা আজকে আমার প্লাজমাটা নিচে কোনো অসুবিধা হয় নাই। প্লাজমা দিলে পেশেন্টের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, উপকার বলতে যে রোগীগুলো আক্রান্ত হয়, বেসিক্যালি আমরা যখন প্লাজমা দিই কোভিড পেশেন্ট, কোভিড পজিটিভ পেশেন্ট যারা নেগেটিভ হওয়ার পর, নেগেটিভ 2 স্যাম্পল নেগেটিভ হওয়ার পর 14 দিন পর আমরা তার থেকে প্লাজমা কালেক্ট করতে হয়। ঠিক আছে, এখন একটা যদি অ্যাভারেজ একটা পেশেন্টের বডি ওয়েট যদি 60 কেজি থাকে আমরা 600 ml এর মতো কালেক্ট করতে পারবো। করোনার রেড জোন সিলেটে সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিলেট সিটি কর্পোরেশন অভিযান অব্যাহত রেখেছে। বুধবার নগরীর 2টি স্থানে অভিযান চালিয়েছে কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে 5টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে 12,500 টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়েছে। বুধবার নগরীর লালদিঘির পার ও টিলাগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিন।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।